দর্শক, একদিন আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে বিশাল স্ট্যাটাস দিয়ে এক ধরনের ঘোষণাই দিয়েছিলেন যে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত কিংবা কোনো চুক্তি ব্যাপারে সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলো একটা নির্বাচিত সরকার গ্রহণ করতে পারে, সেই নির্বাচিত সরকারের মতো করে ইন্টারিম গভর্নমেন্ট কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যাদের স্বল্প মেয়াদে নির্বাচন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। তারেক রহমানের এই বক্তব্যের পরেই রাজনীতির মাঠ একটু নড়ে চড়ে বসছিল, কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে তারেক রহমানের মন্তব্যের পরের দিনই গতকালকে আমাদের অ্যাটর্নি জেনারেল এবং বিএনপি থেকে আগামী নির্বাচন করবেন বলে ঘোষণা দেয়া আসাদুজ্জামান তিনি বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট যা ইচ্ছা তাই করতে পারে, নির্বাচিত সরকার যেভাবে সিদ্ধান্ত নিতে পারে ইন্টারিম গভর্নমেন্টও সেইভাবেই সিদ্ধান্ত নিতে পারে। সেই আলোচনাই করে বোঝার চেষ্টা করব তারেক রহমান কি বলছেন, তার দলের এমপি হতে যাওয়া একজন প্রার্থী ভিন্ন কথা কেন বলছেন। প্রধান যে আইন কর্মকর্তা রাষ্ট্রের আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্য পরস্পর সাংঘর্ষিক, কিন্তু তারা দুইজন একই দলের, একজন দলের প্রধান নেতা আর একজন দলের ৩০০ জন এমপি হতে চাওয়া তালিকার মধ্যে একজন যিনি আগামী নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন এবং অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থাতেই নির্বাচন করার মতো আইনি কোনো জটিলতা নেই বলেও এক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন। বিএনপি থেকে যিনি নমিনেশন চাচ্ছেন, বিএনপি থেকে যিনি নির্বাচন করবেন, তিনি বিএনপির প্রধান ব্যক্তির বক্তব্যের একেবারে বিপরীত মেরুতে এসে বক্তব্য দিলেন কেন? তাহলে কি তিনি বিএনপি থেকে নমিনেশন পাচ্ছেন না কিংবা নির্বাচন করতে পারছেন না? অ্যাটর্নি জেনারেলই থাকছেন এবং সরকারের আস্থাভাজনই থাকতে চাচ্ছেন? কি বললেন তিনি প্রকৃত পক্ষে? চলুন একটু জেনে নিই। প্রথম আলোর শিরোনামটা এরকম: রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকার একই সিদ্ধান্ত নিতে পারে, অ্যাটর্নি জেনারেল। রাজনৈতিক সরকার মানে এই মন্তব্য করেছেন আসাদুজ্জামান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজ কার্যালয়ে এরকম কথা বলেছেন। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে করা রিটের উপরে শুনানি শেষে তিনি এই মন্তব্য করেন, যার রায় হবে আগামী ৪ ডিসেম্বর। এই মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল কি বলেছেন তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ব্যারিস্টার কায়সার কামাল এবং তাদের রিট আবেদনকারী কাউন্সিল কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন। তারা বলেছেন তারেক রহমান যেটা বলেছেন গতকালও ওনাদের কনসার্ন হবে যে রাজনৈতিক দল এসে এই বিষয়ে সিদ্ধান্ত নিক, সেই ক্ষেত্রে যুক্তি খণ্ডাবেন কিভাবে আপনি, এটাকে কিভাবে বাতিল করবেন আপনি? তিনি বলেছেন যে ওনাদের সাবমিশন ওরা করেছেন, আমরা আমাদের কথা পলিটিক্যাল গভর্নমেন্ট অর্থাৎ রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারবেন এই অন্তর্বর্তী সরকার একই সিদ্ধান্ত নিতে পারবেন, এমনটা তিনি বলেছেন। অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার নেই বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথা বলেছিলেন সেই কথাকে পুরোপুরি উল্টে দিলেন আসাদুজ্জামান খান। অর্থাৎ চট্টগ্রাম বন্দর মানে অন্যদের হাতে, বিদেশিদের হাতে তুলে দিতে পারবে এই সরকার, যদি নির্বাচিত সরকার পারার ক্ষমতা রাখে তাহলে এই সরকারও পারে, অর্থাৎ এই সরকার নির্বাচিত সরকারের মতোই ফাংশন করতে পারে, এমন ব্যাখ্যা তিনি সামনে আনার চেষ্টা করলেন। এই যে ব্যাখ্যা মানে এই ব্যাখ্যা কতটুকু ধোপে টেকার মতো ব্যাখ্যা, যদিও তিনি তার ব্যাখ্যায় বলেছেন যে মানে আইন যেভাবে রিট করা হয়েছে এবং এটার বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলো আদালতে টিকবে না, এরকম রিট এর আগেও একবার খারিজ করে দেওয়া হয়েছে, এবারও খারিজ করে দেওয়া হবে। এই সরকার বন্দর বিদেশিদের সঙ্গে চুক্তি করার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, আইনি কোনো সমস্যা নেই।
এবং তিনি এটাও বলেছেন যে এখনও চুক্তি হয়নি, সুতরাং এটা বাতিলের তো প্রসঙ্গ আসে না। চুক্তির প্রাথমিক কাজ চলছে। এই মুহূর্তে আদালত এই রিটের ব্যাপারে আমলে নিতে পারে না, ব্যাপারটা আমলে নিতে পারে না এবং এটাকে খারিজ করে দেবে। তার মতো করে তিনি ব্যাখ্যা দিলেন এবং সরকারের পক্ষে তিনি ব্যাখ্যা দিলেন। খুবই স্বাভাবিক, মানে তিনি সরকারের পক্ষে ব্যাখ্যা দেবেন। কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল একেবারে স্পেসিফিক যে তারেক রহমান যখন বলছেন যে এটা পারে না এই সরকারের এখতিয়ার নেই, তখন আপনি কিভাবে ভাবছেন? তখন যখন এই ব্যাখ্যাটা দিলেন যে এই সরকার মানে অন্তর্বর্তী সরকার হলেও নর্মাল গভর্নমেন্টের মতো, নির্বাচিত গভর্নমেন্টের মতোই ফাংশন করতে পারবে, তখনই প্রশ্ন আসে যে তারেক রহমান যে দলের এই মুহূর্তে তো প্রধান নেতাই বলা যায়, খালেদা জিয়া অসুস্থতার কারণে খুব একটা সক্রিয় নেই দলের সঙ্গে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু তারেক রহমান, সেহেতু তারেক রহমানের বক্তব্যকে মানে কি বলবো যে একেবারে সরাসরি মোকাবেলা করা এবং তার বক্তব্যের বিপরীত বক্তব্য দেয়া এই অ্যাটর্নি জেনারেল কয়েকদিন পরেই তফসিল ঘোষণার পরে বিএনপি থেকে মনোনয়ন নেবেন। এখানেই মানে ব্যাপারটা আসে, প্রশ্নটা আসে যে তারেক রহমানের বক্তব্যকে সমর্থন করেন না এমন একজন ব্যক্তিকে কি তারেক রহমান আগামী নির্বাচনে মনোনয়ন দেবেন, কিংবা মনোনয়ন দেওয়ার কোনো মানে যুক্তি খুঁজে পাওয়া যায় রাজনীতিতে? কারণ রাজনীতিতে দলীয় প্রধানের বক্তব্যের সঙ্গে দ্বিমত করার কালচার আমরা দেখি না। যদিও এই কালচারটা প্রত্যাশা করি আমরা যে দলীয় প্রধান যা বলবেন সেটাই জি স্যার, জি স্যার, জি হুজুর বলে মেনে নেওয়ার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিন্তু আমরা কি আদৌ বেরিয়ে আসতে পেরেছি? বেরিয়ে আসতে পারিনি। আমাদের দেশে দলীয় প্রধান যা বলে সেটাই একেবারে বেদ বাক্য হয়ে যায়, সেটাই বাইবেল হয়ে যায়, সেটার বাইরে আর আমরা বের হতে পারি না। সেই ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করলেন কি না? আবার এটা যদি অপ্রকাশিত হতো যে তিনি বিএনপির রাজনীতি করেন না, বিএনপি তিনি একেবারে পদধারী নেতা এবং চেয়ারপারসনের উপদেষ্টাও ছিলেন, সেই বিএনপির পদধারী নেতা তিনি আগামী নির্বাচন করবেন, তিনি দলীয় প্রধানের বক্তব্যের একেবারে রিভার্স 180 ডিগ্রি রিভার্স বক্তব্য তিনি দেবেন, এটা কতটা মানে স্বাভাবিক? এটা একটা বড় প্রশ্ন। এখন প্রশ্ন আসতে পারে যে তিনি সরকারের আইন কর্মকর্তা, রাষ্ট্রের আইন কর্মকর্তা,